আচ্ছা, শখের জিনিস নিয়ে কাজ করতে সবাই তো খুব পছন্দ করে। ছোটবেলা থেকেই খুব গল্প পড়ি, এখনো পড়ি নিয়মিত। গল্প খুব শুনি, তাই বেশ কিছুদিন ধরে একটা ইচ্ছা পোষণ করছি যে তোমাদের সাথে আমি আমার পড়া গল্পগুলো শেয়ার করব। হয়তো তোমাদের ভালো লাগবে, তোমরা হয়তো পজিটিভলি নিবে। শুরু তো করে দেখি। ভালোবাসা দিও, তোমাদের জন্য ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম, আমি আছি মেহের তোমাদের সাথে। আর আজকে তোমাদেরকে আমি শোনাবো হুমায়ুন আহমেদের ভয়। তাহলে চলো শুরু করি। ভোর 6টায় কেউ কলিং বেল টিপতে থাকলে মেজাজ বিগড়ে যাবার কথা। মিসির আলির মেজাজ তেমন বিগড়াল না। সকাল 10টা পর্যন্ত কেন জানি তার মেজাজ বেশ ভালো থাকে। 10টা থেকে খারাপ হতে থাকে, চূড়ান্ত রকমের খারাপ হয় 2টার দিকে। তারপর আবার ভালো হতে থাকে, সন্ধ্যার দিকে অসম্ভব ভালো থাকে। তারপর আবার খারাপ হতে শুরু করে। ব্যাপারটা শুধু তার বেলায় ঘটে না সবার বেলায় ঘটে তা তিনি জানেন না। প্রায় ভাবেন একে ওকে জিজ্ঞেস করবেন, শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তার চরিত্রের বড় রকমের দুর্বল দিক হচ্ছে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। অপরিচিত মানুষদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারেন, কথা বলতে ভালোও লাগে। সেদিন রিক্সা করে আসতে আসতে রিক্সাওয়ালার সঙ্গে অতি উচ্চ শ্রেণীর কিছু কথাবার্তা চালিয়ে গেলেন। রিক্সাওয়ালার বক্তব্য হচ্ছে, পৃথিবীতে যত অশান্তি সবের মূলে আছে মেয়ে ছেলে। মিসির আলি বললেন, এরকম মনে হওয়ার কারণ কি? রিক্সাওয়ালা অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, চাচা মিয়া, এই দেখেন আমারে, আইজ আমি রিক্সা চালাই। এর কারণ কি? এর কারণ বিবি হাওয়া। বিবি হাওয়া যদি কুবুদ্ধি দিয়া বাবা আদমরে গন্ধম না খাওয়াইতো, তাহলে আইজ আমি থাকতাম বেহেস্তে। বেহেস্তে তো রিক্সা চালানোর কোনো বিষয় নাই। কি কোন চাচা মিয়া? গন্ধম ফল খাওয়ানোর কারণেই তো আজ আমি দুনিয়ায় আইসা পড়লাম। মিসির আলি রিক্সাওয়ালার কথাবার্তায় চমৎকৃত হলেন। পরবর্তী 10 মিনিট তিনি রিক্সাওয়ালাকে যা বললেন তার মূল কথা হলো, নারীর কারণে আমরা যদি স্বর্গ থেকে বিতাড়িত হয়ে থাকি, তাহলে নারীই পারে আবার আমাদের স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে। রিক্সাওয়ালা কি বুঝলো কে জানে, সে শেষ বক্তব্য দিল, যাই কোন চাচা মিয়া, মেয়ে ছেলে আসলে সুবিধার জিনিস না। কলিং বেল আবার বাজছে। মিসির আলি বেল টেপার ধরন থেকে অনুমান করতে চেষ্টা করলেন কে হতে পারে। ভিখিরি হবে না, ভিখিরিরা এত ভোরে বের হয় না। ভিক্ষাবৃত্তি যাদের পেশা, তারা পরিশ্রান্ত হয়ে গভীর রাতে ঘুমোতে যায়। ঘুম ভাঙতে সেই কারণেই দেরি হয়। পরিচিত কেউ হবে না, পরিচিতরা এত ভোরে আসবে না। তাকে ঘুম থেকে ডেকে তুলতে পারে এমন ঘনিষ্ঠতা তার কারো সঙ্গেই নেই। যে এসেছে সে অপরিচিত, অবশ্যই মহিলা। পুরুষরা কলিং বেলের বোতাম অনেকক্ষণ চেপে ধরে থাকে, মেয়েরা তা পারে না। মেয়েটির বয়স অল্প, তাও অনুমান করা যাচ্ছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে এক ধরনের
ছটফটে ভাব থাকে। তারা অল্প সময়ের মধ্যে কয়েকবার বেল টিপবে, নিজেদের অস্থিরতা ছড়িয়ে দেবে কলিং বেলে। মিসির আলি পাঞ্জাবি গায়ে দিয়ে দরজা খুললেন। বিস্মিত হয়ে দেখলেন তার অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণ করে মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বেঁটে খাটে একজন মানুষ, গায়ে সাফারি, চোখে সানগ্লাস। এত ভোরে কেউ সানগ্লাস পরে না। এই লোকটি কেন পড়েছে কে জানে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি মিসির আলি? জি। আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারি? মিসির আলি কি বলবেন মনস্থির করতে পারলেন না। লোকটিকে তিনি পছন্দ করছেন না, তবে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করেছেন যা তার ভালো লাগছে। আত্মবিশ্বাসের ব্যাপারটা আজকাল আর দেখা যায় না। লোকটি শান্ত গলায় বলল, আমি আপনার কিছুটা সময় নষ্ট করব ঠিকই, তবে তার জন্য আমি পে করব। পে করবেন? জি, আমি ঘন্টায় আপনাকে 1000 করে টাকা দেব। আশা করি আপনার আপত্তি নেই। আপনি কি আমাকে ভেতরে আসতে দিবেন? আসুন। লোকটি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, মনে হচ্ছে আপনার এখনো হাত মুখ ধোয়া হয়নি। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি অপেক্ষা করছি। মিসির আলি বললেন, ঘন্টা হিসেবে আপনি যে আমাকে টাকা দেবেন সেই হিসেব কি এখন থেকে শুরু হবে, নাকি হাত মুখ ধুয়ে আপনার সামনে বসার পর থেকে শুরু? লোকটি খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, টাকার কথায় আপনি কি রাগ করেছেন? রাগ করিনি, মজা পেয়েছি। চা খাবেন? খেতে পারি, দুধ ছাড়া। মিসির আলি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আজ আপনি এক কাজ করুন, রান্নাঘরে চলে যান, কেটলিতে বসিয়ে দিন, 2 কাপ বানান, আমাকেও 1 কাপ দেবেন। ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। মিসির আলি হাসি মুখে বললেন, আমাকে ঘন্টা হিসেবে পে করবেন বলে যেভাবে হক চুকিয়ে দিয়েছিলেন, আমিও ঠিক একইভাবে আপনাকে হক চুকিয়ে দিলাম। বসুন, চা বানাতে হবে না। 7টার সময় রাস্তার ওপাশে রেস্টুরেন্ট থেকে আমার জন্য চা নাস্তা আসে, তখন আপনার জন্য চা আনিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। আপনি কথা বলার সময় বারবার বাঁদিকে ঘুরছেন। আমার মনে হচ্ছে আপনার বাঁ চোখটা নষ্ট। এই জন্য কি কালো চশমা পরেছেন? ভদ্রলোক সহজ গলায় বললেন, জি, আমার বাঁ চোখটার পাথরের। ভদ্রলোক সোফার এক কোণে বসলেন। মিসির আলি লক্ষ্য করলেন লোকটি সিট দ্বারা সোজা করে বসে আছে। চাকরির ইন্টারভিউ দিতে এলে ক্যান্ডিডেটরা যে ভঙ্গিতে চেয়ারে বসে, অবিকল সেই ভঙ্গি। মিসির আলি বললেন, আজকের খবরের কাগজ এখনো আসেনি, গত দিনের কাগজ দিতে পারি যদি আপনি চোখ বোলাতে চান। আমি খবরের কাগজ পড়ি না। একা একা বসে থেকে আমার অভ্যাস আছে। আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। শুরুতে টাকা দেওয়ার কথা বলে আমি আপনাকে আহত করে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মিসির আলি টুথব্রাশ হাতে বাথরুমে ঢুকে গেলেন। লোকটিকে তার বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, তবে কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছে বলে মনে হয় না। আজকাল অকারণে কিছু লোক এসে তাকে বিরক্ত করা শুরু করেছে। মাসখানেক আগে একজন এসেছিল, ভূত বিশারদ। সে নাকি গবেষণাধর্মী একটি বই লিখেছে যার নাম বাংলার ভূত। এই দেশে যত ধরনের ভূত পেত্নী আছে সবুর নাম, আচার ব্যবহার বইয়ে লেখা। মেছো ভূত, গেছো ভূত, জেলা ভূত, শাকচুন্নি, সর্বমোট
106 রকমের ভূত। মিসির আলি বিরক্ত হয়ে বলেছিলেন, ভাই আমার কাছে কেন? আমি সারা জীবন ভূত নেই এটা প্রমাণ করতে চেষ্টা করছি। সেই লোক মহা উৎসাহী হয়ে বলল, কোনো ভূত নেই বলে প্রমাণ করেছেন? এটা কাইন্ডলি বলুন। আমার কাছে ক্যাসেট প্লেয়ার আছে, আমি টেপ করে নেব। সানগ্লাস পরা বেটে ভদ্রলোক সেই পদের কেউ কিনা কে বলবে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে মিসির আলি বললেন, ভাই বলুন কি ব্যাপার। প্রথমেই আমার নাম বলি। এখনো আমি আপনাকে আমার নাম বলিনি। আমার নাম রাশেদ করিম। আমেরিকার টেক্সাস এম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আমি একজন অধ্যাপক। বর্তমানে 1 বছরের লিভে দেশে এসেছি। আপনার খোঁজ কীভাবে এবং কার কাছে পেয়েছি তা কি বলবো? তার দরকার নেই। কী জন্য আমার খোঁজ করেছেন সেটা বলুন। আমি কি ধূমপান করতে পারি? সিগারেট খেতে খেতে কথা বললে আমার জন্য সুবিধা হবে। সিগারেটের ধোঁয়া এক ধরনের আড়াল সৃষ্টি করে। আপনি সিগারেট খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ছাই কোথায় ফেলবো? আমি কোনো স্ত্রী দেখতে পাচ্ছি না। মেঝেতে ফেলুন, আমার গোটা বাড়ি একটা স্ট্রে। রাশেদুল করিম সিগারেট ধরিয়ে কথা বলা শুরু করলেন। তার গলার স্বর ভারী এবং স্পষ্ট, কথাবার্তা খুব গোছানো। কথা শুনে মনে হয় তিনি কি বলবেন তা আগে ভাগেই জানেন। কোন বাক্যটির পর কোন বাক্যটি বলবেন তাও ঠিক করা, যেন ক্লাসের বক্তৃতা। আগে থেকে ঠিকঠাক করা। প্রবাসী বাঙালিরা এক নাগাড়ে বাংলায় কথা বলতে পারেন না, তিনি তা পারছেন। আমার বয়স এই নভেম্বরে 50 হবে। সম্ভবত আমাকে দেখে তা বুঝতে পারছেন না। আমার মাথার চুল সব সাদা, কলপ করছি গত 4 বছর থেকে। আমার স্বাস্থ্য ভালো, নিয়মিত ব্যায়াম করি, মুখে চামড়ায় এখনো ভাঁজ পড়েনি। বয়সজনিত অসুখ বিসুখ কোনোটাই আমার নেই। আমার ধারণা শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমার কর্মক্ষমতা এখন একজন 35 বছরের যুবকের মতো। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি। আজ আমার গায়ে হলুদ। মেয়ে পক্ষরা সকাল 9টায় আসবে, আমি ঠিক 8টায় এখান থেকে যাব। 8টা পর্যন্ত কি আমাকে সময় দেওয়া যাবে? দেব। ভালো কথা। এটা নিশ্চয় আপনার প্রথম বিবাহ না, এর আগে আপনিও বিয়ে করেছেন? জি, এর আগে একবার বিয়ে করেছি। এটি আমার দ্বিতীয় বিবাহ। আমি আগেও বিয়ে করেছি। তা কি করে বললেন? আজ আপনার গায়ে হলুদ, তা খুব সহজভাবে বললেন দেখে অনুমান করলাম। বিয়ের তীব্র উত্তেজনা আপনার মধ্যে দেখতে পাইনি। সব মানুষ তো একরকম নয়, একজন মানুষ এক এক রকম। উত্তেজনার ব্যাপারটি আমার মধ্যে একেবারেই নেই। প্রথমবার যখন বিয়ে করি তখন আমার মধ্যে বিন্দু মাত্র উত্তেজনা ছিল না। আমি যথারীতি ক্লাসে গিয়েছি, গ্রুপ থিওরির উপর 1 ঘন্টার লেকচার দিয়েছি। ঠিক আছে, আপনি বলে যান। রাশেদুল করিম শান্ত গলায় বললেন, আপনার ভেতর থেকে একটা প্রবণতা লক্ষ্য করছি। আমাকে 8-10টা মানুষের দলে ফেলে বিচার করার চেষ্টা করছেন। দয়া করে তা করবেন না। আমি আর 10 জনের মতো নই। আপনি শুরু করুন। অঙ্কশাস্ত্রে MA ডিগ্রি নিয়ে আমি আমেরিকা যাই পিএইচডি করতে। MA-তে আমার রেজাল্ট ভালো ছিল না, টেনে টুনে 2nd ক্লাস। প্রাইভেট কলেজে চাকরি খুঁজে বেড়াচ্ছি, তখন বন্ধুদের দেখা দেখি GRE পরীক্ষা দিয়ে ফেললাম। GRE পরীক্ষা কি তা আপনি কি জানেন? গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। আমেরিকান ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হতে হলে এই পরীক্ষা দিতে হয়। আমি জানি। এই পরীক্ষায় আমি আশাতীত ভালো করে ফেললাম। আমেরিকান 3টি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে আমন্ত্রণ চলে এলো।
পিএইচডি করলাম প্রফেসর হুবলের সঙ্গে। আমার পিএইচডি ছিল গ্রুপ থিওরির একটি শাখায়, নন অ্যাবেলিয়ান ফাংশনের উপর। পিএইচডির কাজ এত ভালো হলো যে আমি রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম। অঙ্ক নিয়ে বর্তমানকালে যারা নাড়াচাড়া করেন তারা সবাই আমার নাম জানেন। অঙ্কশাস্ত্রের একটি ফাংশন আছে যা আমার নামে পরিচিত, আর কে এক্সপোনেনশিয়াল। আর কে হচ্ছে রাশেদুল করিম। পিএইচডির পরপরই আমি মন্টানা টেস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ পেয়ে গেলাম। সেই বছরই বিয়ে করলাম। মেয়েটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ছাত্রী, স্প্যানিশ আমেরিকান, নাম জুডি বার্নার। প্রেমের বিয়ে? প্রেমের বিয়ে বলাটা বোধহয় ঠিক হবে না, বাছাবাছির বিয়ে বলতে পারেন। জুডি অনেক বাছাবাছির পর আমাকে পছন্দ করলো। আপনাকে পছন্দের কারণ কি? আমি ঠিক অপছন্দ করার মতো মানুষ সেই সময় ছিলাম না। আমার একটি চোখ পাথরের ছিল না। চেহারা তেমন ভালো না হলেও দুটি সুন্দর চোখ ছিল। আমার মা বলতেন রাশিদের চোখে জন্ম কাজল পরানো। সুন্দর চোখের ব্যাপারটা অবশ্য ধর্তব্য নয়। আমেরিকান তরুণীরা প্রেমিকদের সুন্দর চোখ নিয়ে মাথা ঘামায় না। তারা দেখে প্রেমিক কী পরিমাণ টাকা করেছে এবং ভবিষ্যতে কী পরিমাণ টাকা সে করতে পারবে। সেই দিক দিয়ে আমি মোটামুটি আদর্শ স্থানীয় বলা চলে। 30 বছর বয়সে একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেছি। টেনিওর পেতেও কোনো সমস্যা হবে না। জুরি স্বামী হিসেবে আমাকে নির্বাচন করলো। আমার দিক থেকে আপত্তির কোনো কারণ ছিল না। জুরি চমৎকার একটি মেয়ে, শত বছর সাধনার ধন হয়তো নয়, তবে বিনা সাধনায় পাওয়ার মতো মেয়েও নয়। বিয়ে 7 দিনের মাথায় আমরা হানিমুন করতে চলে গেলাম সান ফ্রান্সিসকোতে, হোটেল বেডফোর্ড। দ্বিতীয় রাত্রির ঘটনা। ঘুমাচ্ছিলাম, কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি জুডি পাশে নেই। ঘড়িতে রাত 3:10। বাথরুমের দরজা বন্ধ, সেখান থেকে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। আমি বিস্মিত হয়ে উঠে গেলাম, দরজায় ধাক্কা দিয়ে বললাম, জুডি, কি হয়েছে? কান্না থেমে গেল, তবে জুডি কোনো জবাব দিল না। অনেক ধাক্কাধাক্কির পর সে দরজা খুলে হতভম্ব হয়ে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? সে ক্ষীণস্বরে বলল, ভয় পেয়েছি। কিসের ভয়? জানি না কিসের ভয়। ভয় পেয়েছো তো আমাকে ডেকে তোলোনি কেন? বাথরুমে দরজা বন্ধ করেছিলে কেন? জুরি জবাব দিল না। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, ব্যাপারটা কি আমাকে খুলে বলো তো। সকালে বলবো। না, এখনই বলো, কি দেখে ভয় পেয়েছো? জুরি অস্পষ্ট স্বরে বলল, তোমাকে দেখে। আমাকে দেখে ভয় পেয়েছো মানে? আমি কি করেছি? জুরি যা বলল তা হচ্ছে, রাতে তার ঘুম ভেঙে যায়। হোটেলের ঘরে নাইট লাইট জ্বলছিল। ওই আলোয় সে দেখে তার পাশে যে শুয়ে আছে সে কোনো জীবন্ত মানুষ নয়, মৃত মানুষ। যে মৃত মানুষের গা থেকে শবদেহের গন্ধ বের হচ্ছে। সে কাঁপতে থাকে, তবু সাহসে হাত বাড়িয়ে মানুষটাকে স্পর্শ করেই চমকে ওঠে, কারণ মানুষটার শরীর বরফের মতোই শীতল। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে আমি মারা গেছি।
তার জন্য এটা এক ধরনের শখ হলেও সে যথেষ্ট সাহস দেখায়, টেবিল ল্যাম্প জ্বেলে দেয় এবং হোটেল ম্যানেজারকে টেলিফোন করবার জন্য টেলিফোন সেট হাতে তুলে নেয়। ঠিক তখন সে লক্ষ্য করে মৃতদেহের দুটি বন্ধ চোখের একটি ধীরে ধীরে খুলছে। সে একটিমাত্র খোলা চোখ তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জুডি টেলিফোন ফেলে দিয়ে ছুটে বাথরুমের দরজা বন্ধ করে দেয়। এই হলো ঘটনা। রাশেদুল করিম কথা শেষ করে সিগারেট ধরলেন, হাতের ঘড়ি দেখলেন। মিসির আলি বললেন, থামলেন কেন? 7টা বেজেছে, আপনি বলেছেন 7টার সময় আপনার জন্য চা আসে। আমি চায়ের জন্য অপেক্ষা করছি। চা খেয়ে শুরু করব। আমার গল্প শুনতে আপনার কেমন লাগছে? ইন্টারেস্টিং। এই গল্প কি আপনি অনেকের সঙ্গে করেছেন? আপনার গল্প বলার ধরন থেকে মনে হচ্ছে অনেকের সঙ্গেই এই গল্প করেছেন। আপনার অনুমান সঠিক। 6 থেকে 7 জনকে আমি বলেছি। এর মধ্যে সাইকিয়াট্রিস্ট আছেন, পুলিশের লোক আছেন। পুলিশের লোক কেন? গল্প শেষ করলে বুঝতে পারবেন পুলিশের লোক কী জন্য। চা চলে এলো, চায়ের সঙ্গে পরোটা ভাজি। মিসির আলি নাস্তা করলেন, রাশেদুল করিম সাহেব পরপর 2 কাপ চা খেলেন। আমি কি শুরু করব? জি, শুরু করুন। আমাদের হানিমুন মাত্র 3 দিন স্থায়ী হলো। জুডিকে নিয়ে পুরনো জায়গায় চলে এলাম। মনটা খুব খারাপ। জুডির কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। রোজ রাতে সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, ছুটে ঘর থেকে বের হয়ে যায়। আমি যখন জেগে উঠে তাকে সান্ত্বনা দিতে যাই, তখন এমনভাবে তাকায় যেন আমি একটা পিশাচ কিংবা মূর্তিমান শয়তান। আমার দুঃখের কোনো সীমা রইল না। সেই সময় নন অ্যাভেলিয়ান গ্রুপের উপর একটা জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। আমার দরজার ঠান্ডা মাথায় চিন্তা করার মতো পরিবেশ, মানসিক শান্তি সব দূর হয়ে গেল। অবশ্য দিনের বেলায় জুডি স্বাভাবিক। সে বদলাতে শুরু করে সূর্য ডোবার পর থেকে। তাকে আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছেই নিয়ে গেলাম। সাইকিয়াট্রিস্ট প্রথমে সন্দেহ করলেন সমস্যা ড্রাগ ঘটিত। হয়তো জুডি ড্রাগে অভ্যস্ত। সেই সময়ে বাজারে হ্যালুসিনেটিং ড্রাগ এলএসডি প্রথম এসেছে। শিল্প সাহিত্যের লোকজন শখ করেই এই ড্রাগ খাচ্ছেন, বড় গলায় বলছেন মাইন্ড অল্টারিং ট্রিপ নিয়ে এসেছি। জুডি ফাইন আর্টসের ছাত্রী, টিপ নেওয়া তার পক্ষে খুব অস্বাভাবিক নয়। দেখা গেল ড্রাগ ঘটিত কোনো সমস্যা তার নেই, সে কখনো ড্রাগ নেয়নি। তার শৈশব জীবনের কোনো ভালো সমস্যা ছিল কি না তাও বের করতে চেষ্টা করলেন ডক্টর, লাভ হলো না। জুডি এসেছে গ্রামের পরিবার থেকে। এ ধরনের পরিবার তেমন কোনো সমস্যা থাকে না, তাদের সহজ এবং স্বাভাবিক জীবন হয়। ডক্টর জুডিকে ঘুমের ওষুধ দিলেন, কড়া ডোজের ফেনোবারবিটন। আমাকে বললেন, আপনি সম্ভবত লেখাপড়া নিয়ে থাকেন। স্ত্রীর প্রতি, বিশেষ করে নববিবাহিত স্ত্রীর প্রতি যতটা সময় দেওয়া দরকার তা দিচ্ছেন না। আপনার প্রতি আপনার স্ত্রীর এক ধরনের ক্ষোভ জন্মেছে। সে যা বলেছে তা ক্ষোভের বহিঃপ্রকাশ। জুডির কথা এতটাই, আমি ঘুমাবার পর আমার দেহে প্রাণ থাকে না। একজন মৃত মানুষের শরীরে যেমন আসার পরে থাকে, আমি শরীরও সেরকম পড়ে থাকে। ঘুমের মধ্যে মানুষ হাত নাড়ে, পা নাড়ে, আমি কিছুই করি না। নিঃশ্বাস পর্যন্ত ফেলি না। গা হয়ে যায় বরফের মতো শীতল। একসময় গা থেকে মৃত মানুষের শরীরের পচা গন্ধ বেরোতে থাকে এবং তখন আচমকা আমার চোখ খুলে যায়। সেই চোখে আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি।
সে চোখের দৃষ্টি সাপের মতো কুটিল। জুরির কথা শুনে আমার ধারণা হতেও তো পারে জগতে কত রহস্যময় ব্যাপার তো ঘটে। হয়তো আমার নিজের কোনো সমস্যা আছে। আমিও ডাক্তারের কাছে গেলাম। ক্লিপ অ্যান্ড লিস্ট জানার উদ্দেশ্য একটি, ঘুমের মধ্যে আমার কোনো শারীরিক পরিবর্তন হয় কিনা। ডাক্তার পরীক্ষা করলেন, একবার নয় বারবার দেখলেন। দেখা গেল আমার ঘুম আর 10টা মানুষের ঘুমের থেকে আলাদা নয়। ঘুমের মধ্যে আমিও হাত পা নাড়ি। অন্য মানুষদের যেমন ঘুমের 3টি স্তর পার হতে হয়, আমারও হয়। ঘুমের সময় আর 10টা মানুষের মতো আমার শরীরের উত্তাপ 8 ডিগ্রি হ্রাস পায়। আমি অন্য সবার মতো দুঃস্বপ্ন দেখি। জুরি সব দেখে শুনে বলল, ডাক্তাররা জানে না। ডাক্তাররা কিছুই জানে না, আমি জানি। তুমি আসলে মানুষ না। দিনের বেলায় তুমি মানুষ থাকো, সূর্য ডোবার পর থাকো না। আমি কি হই? তুমি পিচাস, এই জাতীয় কিছু হয়ে যাও। আমি বললাম, এইভাবে তো বাস করা সম্ভব নয়। তুমি বরং আলাদা থাকো। খুবই আশ্চর্যের ব্যাপার, জুরি তাতে রাজি হলো না। অতি তুচ্ছ কারণে আমেরিকানদের বিয়ে ভাঙে। স্বামীর পছন্দ হলুদ রঙের বিছানার চাদর, স্ত্রীর পছন্দ নীল রং, ভেঙে গেল বিয়ে। আমাদের এত বড় সমস্যা, কিন্তু বিয়ে ভাঙলো না। আমি বেশ কয়েকবার তাকে বললাম, জুটি তুমি আলাদা হয়ে যাও, ভালো দেখে একটা ছেলে বিয়ে করো, সারা জীবন তোমার সামনে পড়ে আছে, তুমি এভাবে জীবনটা নষ্ট করতে পারো না। জুটি প্রতিবারই বলে, যাই হোক, যত সমস্যাই হোক, আমি তোমাকে ছেড়ে যাব না। আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ অংশটি বলার আগে আমি আপনাকে আমার চোখের দিকে তাকাতে অনুরোধ করব। দয়া করে আমার চোখের দিকে তাকান। রাশিদুল করিম সানগ্লাস খুলে ফেললেন। মিসির আলী তৎক্ষণাৎ বললেন, আপনার চোখ সুন্দর, অতি সুন্দর। আপনার মা বলতেন চোখে জন্ম কাজল। ঠিকই বলতেন। রাশিদুল করিম বললেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ কার ছিল জানেন? ক্লিওপেট্রার। অধিকাংশ মানুষের তাই ধারণা। এ ধারণা সত্য নয়। পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ ছিল বুদ্ধদেবের পুত্র কুণালের। ইংরেজ কবি শেলির চোখও সুন্দর ছিল। আমার স্ত্রীর ধারণা, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ আমার। যদি বলতো এই চোখের কারণে সে কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারবে না। রাশিদুল করিম সানগ্লাসে চোখ দিয়ে বললেন, গল্পের শেষ অংশ বলার আগে আপনাকে ক্ষুদ্র ধন্যবাদ দিতে চাচ্ছি। মিসির আলী অবাক হয়ে বললেন, কি জন্য বলুন তো? কাউকে যখন আমি আমার চোখের দিকে তাকাতে বলি, সে আমার পাথরের চোখের দিকে তাকিয়ে থাকে। আপনি প্রথম ব্যক্তি যে একবারও আমার পাথরের চোখের দিকে তাকাননি, আমার আসল চোখের দিকে তাকিয়েছিলেন। রাশিদুল করিমের গলা মুহূর্তের জন্য হলেও ভারী হয়ে গেল। তিনি অবশ্যই চট করে নিজেকে সামলে নিয়ে বললেন, একটা প্রায় বাঁচতে চলল গল্পের শেষটা। বলি, জুরির অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যায়। 2-1 ঘন্টা ঘুম হয়, বাকি রাত জেগে বসে থাকে। মাঝে মাঝে চিৎকার করে ছুটে ঘর থেকে বের হয়ে যায়, বারান্দায় দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদে। এমনি এক রাতের কথা, জুলাই মাস, রাত 3:30টার মতো হবে। জুরির মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল। সে আমার চোখটা গেলে দিল। আমি ঘুমাচ্ছিলাম। নরকীয় যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। সেই ভয়াবহ কষ্টের কোনো সীমা
পরিসীমা নেই। রাশেদুল করিম চুপ করলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। মিসির আলি বললেন, কি দিয়ে চোখ গেলে দিলেন? সুচলো পেন্সিল দিয়ে। আমার মাথার বালিশের নিচে প্যাড এবং পেন্সিল থাকে। তখন গ্রুপ থিওরি নিয়ে গভীর চিন্তায় ছিলাম। মাথায় যদি হঠাৎ কিছু আসে, তা লিখে ফেলার জন্য বালিশের নিচে প্যাড এবং পেন্সিল রাখতাম। আপনার স্ত্রী ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য দিয়েছেন? তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। সে কিছু বলেনি, শুধু চিৎকার করেছে আর একটি বক্তব্য, এই লোকটা পিশাচ। আমি প্রমাণ পেয়েছি। কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ তা কি কখনো জিজ্ঞেস করা হয়েছে? না। একজন উন্মাদকে প্রশ্ন করে বিপর্যস্ত করার কোনো মানে হয় না। তাছাড়া আমি ছিলাম হাসপাতালে। আমি হাসপাতালে থাকতে থাকতেই জুডির মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু? না, স্বাভাবিক মৃত্যু নয়। সে মারা যায় ঘুমের ওষুধ খেয়ে। এটুকুই আমার গল্প। আমি আপনার কাছে একটাই অনুরোধ নিয়ে এসেছি। আপনি সমস্যাটাকে বের করবেন, আমাকে সাহায্য করবেন। আমি যদি পিশাচ হই, তাও আমাকে বলবেন। এই ফাইলের ভেতর জুডির একটা স্কেচ বুক আছে। স্কেচবুকে নানান ধরনের কমেন্টস লেখা আছে। এই কমেন্টসগুলি পড়লে জুডির মানসিক অবস্থা আঁচ করতে আপনার সুবিধা হতে পারে। 8টা বাজে, আমি তাহলে উঠি। আবার কবে আসবেন? আগামীকাল ভোর 6টায়। ভালো কথা। আমার এই গল্পে কোথাও কি প্রকাশ পেয়েছে জুডিকে আমি কতটা ভালোবাসতাম? না, প্রকাশ পায়নি। জুডির প্রতি আমার ভালোবাসা ছিল সীমাহীন। আমি এখন উঠছি। ছিল বলছেন কেন? এখন কি নেই? ভদ্রলোক জবাব দিলেন না। রাশেদুল করিম চলে যাবার পর মিসির আলি ফাইল খুলে বসলেন। ফাইলের শুরুতে একটা খাম, খামের ওপর মিসির আলি নাম লেখা। মিসির আলি খাম খুললেন। খামের ভিতরে ইংরেজিতে একটা চিঠি লেখা, সঙ্গে 4টি $100 নোট। চিঠি খুবই সংক্ষিপ্ত। প্রিয় মহোদয়, আপনার সার্ভিসের জন্য সম্মানী বাবদ সামান্য কিছু দেওয়া হলো। গ্রহণ করলে খুশি হব। বিনীত আর করে। এতক্ষণ ভয়ের প্রথম অংশ পড়েছি। পরবর্তীতে বাকি অংশ আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। টিল দেন, গুড বাই।